আপনাদের যে আক্রমণাত্মক মনোভাব, আমরা সর্বোচ্চ চেষ্টা করি সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য। আরেকটা হচ্ছে বাংলাদেশের সিন্ডিকেট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি মোহাম্মদ আতিকুর রহমান, আমি বর্তমানে চায়নাতে রয়েছি। গত সপ্তাহে আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম বাংলাদেশে কিভাবে আপনারা উন্নত চিকিৎসা নিতে পারেন। আজকে মূলত আমার এই ভিডিওতে আমি সেই সম্পর্কে কিছু আলোকপাত করব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনারা উপকৃত হবেন। গত সপ্তাহে আমি বলেছিলাম যে বাংলাদেশে কিভাবে আপনারা উন্নত চিকিৎসা নিতে পারেন। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা বাংলাদেশি ডাক্তাররা বাংলাদেশে কিছু ট্রিটমেন্ট দিতে আমরা অপারগ, কারণ আমাদের টেকনোলজিক্যালি কিছু ল্যাকিংস রয়েছে, সেটা আসলে ওভারকাম করতে হবে সময়ের সাথে সাথে। তাছাড়া বাংলাদেশে কিন্তু 90 থেকে 95% ট্রিটমেন্ট দেওয়া পসিবল। এখন কথা হচ্ছে, আপনারা অনেকেই কমপ্লেন করেন বা অনেকেই বুঝতে পারেন না যে কিভাবে উন্নত চিকিৎসা নেবেন বাংলাদেশের ভেতরেই। আপনাদেরকে উন্নত চিকিৎসার জন্য স্পেসিফিক কিছু ডিজিজ বাদে, মানে বিশেষ বিশেষ কিছু রোগ বাদে বাকি সমস্ত রোগের চিকিৎসা কিন্তু বাংলাদেশেই পসিবল এবং সেটা খুব ভালোভাবেই সম্ভব চিকিৎসা নেওয়া। আপনারা কিভাবে যাবেন, আজকে এই ভিডিওতে আমি বেশ কয়েকটা পয়েন্ট তুলে ধরবো। আশা করি আপনারা সেই পয়েন্টগুলো যদি ফলো করেন তাহলে ভালোভাবে চিকিৎসা পাবেন বাংলাদেশেই। এবং আমাদের যে সিস্টেম রয়েছে, হেলথ সেক্টরের সিস্টেম, সেই সিস্টেমটাতে কিছু প্রবলেম আছে। সেই প্রবলেমটা আপনারাই চাইলে পরিবর্তন করতে পারেন। আপনাদের ডিমান্ড অনুযায়ী সিস্টেম চলবে, সিস্টেমের ডিমান্ড অনুযায়ী আসলে কখনো জনতার চিকিৎসা সেবা চলবে না। মানুষের যেটা ডিমান্ড, মানুষের যেটা চাহিদা, সেই অনুযায়ী সিস্টেমকে তৈরি করতে হবে এবং সেটার জন্য ডাক্তার নয়, সেটার জন্য জনগণই যথেষ্ট। কারণ ডাক্তাররা তো সিস্টেম বানাবে না, জনগণ সিস্টেম বানাতে বাধ্য করবে সরকারকে, সরকার সেই সিস্টেম বানাবে এবং ডাক্তার সেই অনুযায়ী আপনাদেরকে উন্নত চিকিৎসা সেবা দেবে। তাহলে চলুন শুরু করা যাক আর বাড়তি কথা না বলে। নাম্বার 1, আপনারা যখন হসপিটালে যান অনেক ক্ষেত্রেই আপনারা কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি হয়ে তারপর হাসপাতালে মুভ করেন। সেটা হতে পারে আপনার পরিচিত কোনো ব্যক্তি বা আপনার আত্মীয়ের কোনো পরিচিত ব্যক্তি হয়ে যায় এবং খোঁজ খবর নিলে জানতে পারবেন তাদের ভেতর থেকে অনেকেই কিন্তু হাসপাতালের মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে। আবার অনেকেই কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা শহরে যখন ট্রিটমেন্টের জন্য যান তারা তেমন ভালো কিছু চিনেন না, কারণ মাধ্যম হয়ে যায় এবং সেটাও কিন্তু আলটিমেটলি সেই মার্কেটিং ডিপার্টমেন্টের লুক হয়ে যায়। আমরা ডাক্তাররা যাদেরকে দালাল বলি এবং সবসময় রুগীদেরকে সতর্ক করি যে দালালের খপ্পর থেকে দূরে থাকার জন্য। এবং বাংলাদেশের সবগুলো বড় বড় হসপিটালগুলোতে, বিশেষভাবে সরকারি হাসপাতালগুলোতে কিন্তু আমরা সেখানে লিখে দিয়ে রাখি যে এখানে সম্পূর্ণ দালাল মুক্তভাবে আপনারা ডাক্তারের কাছে আসবেন, তৃতীয় কোনো ব্যক্তির কাছে কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না। এই সমস্ত কিছু লেখা থাকলেও কিন্তু আলটিমেটলি ট্রিটমেন্ট পেতে হলে আপনাদেরকে টাকা খরচ করতেই হয়। এটা আমি ডাক্তার হয়েও স্বীকার করছি। কিন্তু একবারও কি চিন্তা করে দেখেছেন এই টাকাগুলো ডাক্তাররা নেয় কি না? সেটা কিন্তু নেয় না। আপনারা খেয়াল করলে দেখবেন যে হাসপাতালের যে তৃতীয়, চতুর্থ বা পঞ্চম শ্রেণীর যে কর্মচারী রয়েছে তারাই কিন্তু মেনলি এই ঘুষের বাণিজ্য, একটা রাহাজানি বাণিজ্য তৈরি করে রাখছে বাংলাদেশে। এদের জন্য সাধারণ মানুষ চিকিৎসা নিতে খুবই দুর্ভোগের শিকার হয়। আসলে আমরা সবাই যদি সোচ্চার হই, একত্রিত হয়ে যদি এটার প্রতিবাদ করতে পারি, এই সিস্টেমটাকে যদি ভাঙতে পারি, তাহলে আপনারা সরকারি হাসপাতালগুলোতে প্রাইভেট হসপিটালের থেকেও উন্নত চিকিৎসা পাবেন। কারণ বাংলাদেশের মোটামুটি টারশিয়ারি লেভেলে যেসব হাসপাতাল রয়েছে, বড় বড় হসপিটালগুলো রয়েছে, বিশেষভাবে যে মেডিকেল বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ হাসপাতালগুলো রয়েছে বাংলাদেশে, সেগুলো কিন্তু সত্যিকার অর্থেই অনেক উন্নত মানের। এবং এইসব হাসপাতালে যেসব টিচাররা রয়েছেন, ডক্টররা যারা রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট, অ্যাসোসিয়েট বা ফুল প্রফেসর লেভেলে যারা আছেন, তারা কিন্তু অনেক বেশি দক্ষ। শুধুমাত্র তারাই নন, যারা পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং করছেন তাদের আন্ডারে, তারাও কিন্তু অনেক দক্ষ। এটা হচ্ছে একটা ফ্যাক্টর। আলটিমেট কথা হচ্ছে বাংলাদেশে যে সিন্ডিকেটটা রয়েছে সেই সিন্ডিকেটটা ভাঙতে হবে এবং এই সিন্ডিকেটটা শুধুমাত্র ডাক্তাররা ভাঙতে পারেন না, শুধুমাত্র আমরা চাইলেই এই সিন্ডিকেটটা ভাঙা পসিবল না। সেই জন্য আপনাদের সদিচ্ছা লাগবে, আপনাদের একটা সাপোর্ট লাগবে। এটা হচ্ছে একটা ফ্যাক্টর। আরেকটা যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের নিজেদের ব্যবহার। বাংলাদেশে আমরা ডাক্তাররা যারা প্রত্যন্ত অঞ্চলে কাজ করছি, বিভিন্ন হেলথ কমপ্লেক্সের বিসিএস ক্যাডার যারা কর্মরত আছেন, তারা কিন্তু দক্ষ নন, এটা কিন্তু বললে ভুল। তারা কিন্তু অনেক বেশি পরিমাণে দক্ষ। কিন্তু খেয়াল করলে দেখবেন আমাদের গ্রামগঞ্জে সাধারণ ডায়রিয়া নিয়েও যদি আপনারা হসপিটালে যান, কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে রেফার করে দেওয়া হয় সদর হসপিটাল বা জেলা সদর হসপিটাল বা ঢাকা শহরের কোনো হাসপাতালে কিন্তু আপনাদেরকে রেফার করে দেওয়া হয়। এমনকি বাংলাদেশে যখন ডেঙ্গু সিজন চলে, ডেঙ্গুর পেশেন্টদেরকেও কিন্তু বড় হাসপাতালগুলোতে রেফার করা হয়। প্রশ্ন হচ্ছে কেন রেফার করা হচ্ছে? সেটার একটাই উত্তর, সেটা হচ্ছে ইনসিকিউরিটি।
কারণ কোনো কিছু হলেই আপনারা ডাক্তারের গায়ে হাত তুলেন, শুধুমাত্র এই কারণটার জন্য বাংলাদেশের মানুষজন এখন দুর্ভোগের শিকার। আপনাদের কি মনে হয় না যে ডাক্তারদেরও মেন্টালিটি আছে, ডাক্তারদেরও প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে? ডাক্তাররা যদি সত্যিকার অর্থেই প্রতিশোধ নেওয়া শুরু করে, আমরা যদি রিভেঞ্জ নেওয়া শুরু করি, বাংলাদেশের মানুষজন চোখে অন্ধকার দেখবেন। কিন্তু ডাক্তাররা সচরাচর সেটা করে না। কিন্তু কিছু ক্ষেত্রে আমরা নিজেদের সেফটির জন্য ডাক্তাররা করে কি, এইসব ছোটোখাটো পেশেন্টদেরকেও আমরা অন্য জায়গায় রেফার করে দিই, যখন আমরা মনে করি যে না এটা রিস্কি, এটা আমার নিজের লাইফের জন্য রিস্কি। কারণ রোগীর অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে কেউ কোঅপারেটিভ না, তারা চাইলেই ডাক্তারদের উপরে হস্তক্ষেপ করছে, তারা মন চাইলেই ডাক্তারের উপরে মারধর করছেন, কোনো কিছু না বুঝেই তারা বলে বসছেন যে ভুল চিকিৎসা। তো আপনি যখন বলছেন ভুল চিকিৎসা, তাহলে সঠিক চিকিৎসা কি অবশ্যই আপনার জানার কথা। তাহলে আপনি যেহেতু সঠিক চিকিৎসাটা জানেনই, তাহলে কেন ডাক্তারের কাছে এসেছেন? তো এই প্রশ্নটা তো ডাক্তাররাও করতে পারেন, তাই না? তো আপনারা মন চাইলেই বলে বসতেছেন ভুল চিকিৎসা, কিন্তু আসলে তো ভুল চিকিৎসা নয়। অনেক সময় হয় কি, হার্ট অ্যাটাকের পেশেন্ট বা স্ট্রোকের পেশেন্টগুলো আমরা বড় হসপিটালগুলোতে রেফার করে দিই। আবার অনেক সময় রোগী ব্রড ডেথ হয়ে হসপিটালে আসেন, আমরা যদি পেশেন্টদেরকে ডিক্লেয়ার করতে যাই পেশেন্ট মারা গিয়েছেন, তখন অনেক সময় রোগীর স্বজনরা ডাক্তারদের উপরে হামলা করে বসেন, ডাক্তারদেরকে মারধর করেন এবং তারা কমপ্লেন করেন যে ভুল চিকিৎসার জন্য আমার স্বজন মারা গিয়েছে বা ডাক্তার চিকিৎসা করেন নাই, যে কারণে আমার রোগী মারা গিয়েছে। কিন্তু তারা আসলে এটা বোঝার চেষ্টা করেন না যে এই ধরনের রোগী মারা যেতেই পারে। কারণ হার্ট অ্যাটাকের পেশেন্ট চাইলেই আপনি বাঁচাতে পারবেন না, সিভিয়ার স্ট্রোকের পেশেন্ট আপনি চাইলেই তৎক্ষণাৎভাবে বাঁচাতে পারবেন না যদি আপনার পুরোপুরি সাপোর্ট না থাকে হসপিটালে। আর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সরকারি হাসপাতালগুলোর যে কী অবস্থা সেটা আপনারা ভালোভাবে জানেন। এমনকি অনেক হাসপাতালে কিন্তু অ্যাম্বুলেন্স পর্যন্ত থাকে না। আর সবথেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা, আপনারা হয়তো অনেক নিউজে দেখেছেন অ্যাম্বুলেন্স কেন নাই সেটার জন্য ডাক্তারকে মারধর করা হয়েছে। এখন দেখেন, ডাক্তারকে মারধর করলে তো অ্যাম্বুলেন্স আসবে না, অ্যাম্বুলেন্স দিবে সরকার, ডাক্তার তো অ্যাম্বুলেন্স দেবে না। একজন চিকিৎসক যিনি মেডিকেল অফিসার পোস্টে আছেন, যিনি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে কর্মরত আছেন এবং সাধারণ মানুষকে চিকিৎসা দিচ্ছেন, এটা তার দায়িত্ব নয় যে সরকারের কাছ থেকে অ্যাম্বুলেন্স জোগাড় করে একজন রোগীকে সার্ভিস দেয়া। এটা দেখবেন হাসপাতাল কর্তৃপক্ষ, এটা দেখবেন সরকার পক্ষ। এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা এইসব জিনিস না বুঝে আপনারা হুট করে ডাক্তারের গায়ে হাত তুলে ফেলেন। আর ডাক্তাররা যদি চায়, ডাক্তাররা এই ধরনের রিভেঞ্জ যদি নিতে চায়, সাধারণ মানুষ অনেক মারা যাবেন। তো ডাক্তাররা কখনোই এই ধরনের ন্যাক্কারজনক কাজ করেন না। তারপরেও আমরা মানবিক দৃষ্টি থেকে আমরা সাধারণ মানুষকে সবসময় সেবা দিয়ে যাই, আমরা সর্বোচ্চ চেষ্টা করি সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য। এখানে দুইটা বিষয় আমি আপনাদেরকে তুলে ধরলাম, একটা হচ্ছে আপনাদের যে আক্রমণাত্মক মনোভাব, আর একটা হচ্ছে বাংলাদেশের সিন্ডিকেট। এই দুইটা কারণে অনেক সময় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে না বুঝার একটা প্রবণতা। আপনারা বুঝতে পারেন না যে আপনারা কিভাবে ডক্টর ম্যানেজ করবেন বা কিভাবে ডক্টরের সাথে কথা বলবেন এবং কিভাবে ডক্টরের কাছে রিচ আউট করবেন। প্রথমত আপনারা বুঝতে পারেন না যে আপনারা কোন ডাক্তারের কাছে যাবেন। আমি আপনাদেরকে এটা সহজভাবে বলে দিচ্ছি। যখন ঢাকা শহরে কোনো মেডিকেল কলেজ হসপিটাল বা মেডিকেল বিশ্ববিদ্যালয় যেমন বিএসএমএমইউ এই ধরনের হাসপাতালগুলোতে যদি আপনারা যান, আপনারা সবসময় খেয়াল করবেন যে আমি যেমন একটা হোয়াইট কোট পরে আছি, এরকম সাদা অ্যাপ্রন পরা অনেক ডাক্তার দেখতে পারবেন ওইসব হাসপাতালে। এবং এই ধরনের বড় মেডিকেল কলেজ এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু রয়েছে অনেক ট্রেনি ডাক্তার, যারা পোস্ট গ্র্যাজুয়েশনে রয়েছেন, এমবিবিএসের পর তারা হায়ার ডিগ্রি নেওয়ার জন্য সেখানে অধ্যয়নরত আছেন। আপনি যদি বুঝতে না পারেন, আপনি কোনো এক ডাক্তারকে, আমার মতো যারা হোয়াইট কোট পরা থাকে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন এবং আপনার নিজের পরিচয় দিয়ে সালাম দিয়ে সুন্দর করে জিজ্ঞাসা করেন যে তিনি ডাক্তার কিনা। যদি তিনি ডাক্তার হন অবশ্যই তিনি বলবেন সুন্দরভাবে, এবং তখন আপনি তাকে আপনার প্রবলেমটা বলেন যে আপনি কোন ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন, আপনি কিভাবে একজন ভালো ডাক্তার খুঁজে পাবেন। আপনি যখন বুঝতেই পারছেন না কেমন ডাক্তার আপনি খুঁজবেন, কার কাছে যাবেন, তো আপনি ডাক্তারের সহযোগিতা নেন। তখন ওই ডাক্তাররাই, ওই ট্রেনি ডাক্তাররাই আপনাকে যে কোনো একজন কনসালটেন্টের নাম বলে দেবেন এবং তিনি কোথায় আছেন সেই ঠিকানাও আপনাকে বলে দেবেন। যদি সেটা না বলে আপনি জিজ্ঞাসা করেন আপনি তাকে কিভাবে পাবেন, কবে পাবেন, আপনি সেই অনুযায়ী সেই ডাক্তারের কাছে রিচ করেন, অবশ্যই আপনি একটা সুচিকিৎসা পাবেন তখন। এটা হচ্ছে ডাক্তারের সাথে যোগাযোগ করা বা ডাক্তার খোঁজার একটা অন্যতম মাধ্যম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা কিভাবে ডাক্তার খুঁজবেন, এবং দালাল ছাড়া এভাবে আপনি ডাক্তার খুঁজতে পারেন, কোনো ধরনের দালালের খপ্পরে পড়বেন না। এবং সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশি সাধারণ মানুষের, সেটা হচ্ছে আপনারা ডাক্তারের কাছে গিয়ে আপনারা গ্যারান্টি চান। ভাই
চিকিৎসা কখনো গ্যারান্টি দিয়ে হবে না। ইঞ্জিনিয়ার যারা বিভিন্ন মেশিনারিজ বানান তারা কিন্তু গ্যারান্টি দিয়ে কোনো মেশিন বানাতে পারেন না। আর এটা হচ্ছে আমাদের শরীর, হিউম্যান বডিতে কখনো গ্যারান্টি দিয়ে কোনো কাজ হয় না। আপনারা যখনই ডাক্তারের কাছে গ্যারান্টি চান, সমস্ত রোগের গ্যারান্টি হয় না, সমস্ত অপারেশনের কোনো গ্যারান্টি হয় না। তো আপনারা ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে সমস্ত জিম্মাদারি দিয়ে দেন এবং ডাক্তারকে একটা গ্যারান্টি দিতে বলেন। আপনি যখন ডাক্তারকে গ্যারান্টি দিতে বলবেন, এখন আমি একজন ডাক্তার, আমি আপনাকে কেন গ্যারান্টি দিব? আপনি আমার কি হন? আপনি আমার কাছে একজন রুগী, আমি আপনাকে চিকিৎসা করব, ভালো করার মালিক হচ্ছেন আল্লাহ। তো উনি যদি ভালো করেন আপনি সুস্থ হয়ে যাবেন। আমার দায়িত্ব হচ্ছে আপনাকে চিকিৎসা করা, আমি আপনাকে চিকিৎসা করব, আপনি যেন সুচিকিৎসা পান আমি আপনাকে সেভাবেই সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সুচিকিৎসা দেওয়ার জন্য। কিন্তু আপনি যদি আমার কাছে গ্যারান্টি চান, আমি তো ভাই আপনাকে গ্যারান্টি দিতে পারবো না। তাহলে আপনি আমার কাছে গ্যারান্টি চেয়ে শুধু শুধু আপনার চিকিৎসাকে কেন ব্যাহত করবেন? তো আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশি জনগণের, আপনারা ডাক্তারের কাছে গিয়ে যখনই গ্যারান্টি চান তখনই ডাক্তার সেখান থেকে পিছু টান দেন। কারণ ডাক্তার তো কখনো চিকিৎসার আপনাকে গ্যারান্টি দেবেন না, এটা পসিবল না, কখনোই সম্ভব না। তো এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। আপনার যে চিকিৎসা নেওয়ার জিম্মাদারি, আপনার রেসপন্সিবিলিটি, আপনার দায়িত্ব আপনার নিজের কাছে রাখতে হবে। আপনার রোগীর দায়িত্ব আপনার নিজের কাছে রাখতে হবে। আপনি ডক্টরকে গিয়ে সুন্দরভাবে বলেন, আপনি চিকিৎসা করেন, ভালো করার মালিক আল্লাহ, দায়িত্ব আমাদের, আপনি শুধু চিকিৎসা করে যান। দেখেন ডাক্তার চিকিৎসা করে কি করে না। বাংলাদেশে এমন কোনো ডাক্তার নেই যে আপনাকে চিকিৎসা করবে না, এটা আমি 100% সিউরিটি দিয়ে বলতে পারি। আপনি আপনার রোগীর দায়িত্ব, আপনার দায়িত্ব নিজের হাতে রাখুন। ডাক্তারকে আপনি অভয় দিন চিকিৎসা করার জন্য, ইনশাল্লাহ সে ডেফিনেটলি চিকিৎসা দেবে এবং আপনি সুচিকিৎসা পাবেন। তো এই কয়েকটা বিষয়ে আপনি সচেতন থাকুন, আশা করি আপনি ভালো চিকিৎসা পাবেন। প্রথমত, কোনো দালাল ধরে ডাক্তারের কাছে যাবেন না। ডাক্তার খুঁজতে না পারলে আপনি ট্রেনি ডক্টরদের কাছে জিজ্ঞাসা করুন আপনি কোন ডক্টর দেখাবেন, তারা আপনাকে সঠিক পথ দেখাই দিবে। তৃতীয়ত, আপনি কোনো ধরনের গ্যারান্টি চাইবেন না ডাক্তারের কাছে। আপনি আপনার দায়িত্ব নিজের কাছে রাখুন এবং ডক্টরকে 100% অভয় দিন তাকে চিকিৎসা করার জন্য, সে আপনাকে সুচিকিৎসা দেবে। এবং চতুর্থ যে বিষয়টা, সেটা হচ্ছে সিন্ডিকেট। আপনারা সকলে একতাবদ্ধ হন। বাংলাদেশে হাসপাতালগুলোতে যে সিন্ডিকেট রয়েছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর কর্মচারীদের, এদের সিন্ডিকেটটা ভাঙার জন্য আপনাদের সহযোগিতা আমরা ডাক্তাররা সবসময় কামনা করি। এই সিন্ডিকেটটা যদি আপনারা ভাঙতে পারেন, আমরা সচেষ্ট হব আপনাদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য। এটা হচ্ছে বাংলাদেশে আপনারা ঠিক যেভাবে সুচিকিৎসা পাবেন, আমি এটা নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করলাম। আরেকটা বিষয় হচ্ছে, গত 4-5 মাস যাবৎ কিন্তু ভারতের ভিসা নিয়ে কেউ ভারতে যেতে পারছে না চিকিৎসার জন্য। এখন কথা হচ্ছে, বাংলাদেশের অনেক মানুষই কিন্তু বাংলাদেশের ডাক্তারদেরকে খারাপ বলেন, বাংলাদেশের চিকিৎসা সিস্টেমটাকে খারাপ বলেন। আমি নিজেও বলছি, এই তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারী, অনেক সবাই একরকম আমি সেটা বলছি না, অনেক কর্মচারীদের জন্য, বেশ কিছু আনসার গ্রুপের জন্য এই চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। কিন্তু আপনারা যারা ভারতে যেতে না পারতেছেন তারা কিন্তু বর্তমানে বাংলাদেশেই চিকিৎসা নিচ্ছেন। আপনারা কি আমাকে একজন রোগী দেখাতে পারবেন যে বাংলাদেশের চিকিৎসা নিয়ে মারা গিয়েছেন, যে ভারতে চিকিৎসা নিতেন, এখন ভারতে চিকিৎসা নিতে না পেরে বাংলাদেশের চিকিৎসায় তিনি মারা গিয়েছেন, এরকম রোগী কি দেখাতে পারবেন? আমার মনে হয় না দেখাতে পারবেন। যদি কেউ মারাও যায় সেটা তার নিয়তি, কিন্তু চিকিৎসার অভাবে সে মারা গিয়েছে, ভারতের চিকিৎসার অভাবে বাংলাদেশে সে ট্রিটমেন্ট নিয়েছে সেজন্য মারা গিয়েছে, এরকম কোনো কেস পাবেন না আপনি। এর কারণ হচ্ছে, বাংলাদেশের হেলথ সেক্টর অনেক ডেভেলপড, কিন্তু ভারতের যে একটা প্রোপাগান্ডা রয়েছে, বাংলাদেশের ট্রিটমেন্ট খুব একটা ভালো না, বাংলাদেশের চিকিৎসা মান ভালো না, এই ধরনের প্রোপাগান্ডা ভারতের কিছু দালাল চক্র এগুলো বাংলাদেশে ছড়ায় এবং বাংলাদেশে তাদের অনেক এজেন্ট রয়েছে এই চক্রটাকে সক্রিয় করার জন্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বাংলাদেশের চিকিৎসা অনেক উন্নত। ভারতের চিকিৎসার অভাবে বাংলাদেশে কেউ এখন পর্যন্ত গত 4 মাসে মারা যায়নি আমার জানা মতে। সুতরাং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপর আপনারা আস্থা রাখুন। আমি বলবো আপনারা ভালো চিকিৎসা বাংলাদেশেই পাবেন। আর আমি যেহেতু বর্তমানে চায়নাতে রয়েছি, আমি বেশ কিছু ভিডিও আপলোড করি ইউটিউবে, আর অনেকেই আমার সাথে যোগাযোগ করছেন চায়নাতে ট্রিটমেন্ট নিতে আসার জন্য। আর আপনাদের ভিতরে আসলে অনেকেই আমার সাথে এমন রোগের জন্য যোগাযোগ করেছেন যেগুলো আসলে খুবই সাধারণ রোগ। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই সকল রোগের জন্য আপনারা বাংলাদেশেই ট্রিটমেন্ট নেন, দেশের টাকা আপনারা দেশের ভিতরেই রাখুন। আর যেসব চিকিৎসা নিতান্তই বাংলাদেশে সম্ভব না, আমি আগেই বলেছি টেকনোলজিক্যালি আমরা একটু পিছিয়ে আছি। যেহেতু টেকনোলজিক্যালি আমরা পিছিয়ে, যেসব চিকিৎসা বাংলাদেশে সম্ভব না মেশিনারিজের জন্য, আপনারা দেশের বাইরে যেতে চান,
আমি বলবো আপনারা ভারত থেকে মুখ ফিরিয়ে আপনারা অন্যদিকে যাওয়ার চেষ্টা করেন, সেটা হোক থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না, জাপান, সাউথ কোরিয়া, আপনারা এসব দেশে যান। আমি মনে করি যে ভারতের থেকে থাইল্যান্ড, মালদ্বীপ এবং চায়নাতে টাকা অনেক কম লাগে। আর আরেকটা যে ব্যাপার হচ্ছে সেটা আপনারা ভারতে গিয়ে অভ্যস্ত, আর ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ হওয়ায় যাতায়াত ব্যবস্থা খুবই কনভেনিয়েন্ট, সেজন্য অনেকে সেখানে দ্রুত সময়ের ভেতরে চলে যান। কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে, ভারত সমস্ত চিকিৎসার খরচ অনেক বেশি রাখছে বাংলাদেশি মানুষদের কাছ থেকে, যেটা আসলে আমাদের বাংলাদেশি মানুষ হিসেবে বা তাদের নেইবারিং কান্ট্রি হিসেবে আমাদের কাম্য নয়। যেটা বাংলাদেশে সত্যিকার অর্থে অনেক কম টাকায় চিকিৎসাটা সম্ভব, সেই একই চিকিৎসা ভারত করছে প্রায় 3 গুণ টাকা বা কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ টাকাতে। এটা হচ্ছে ওদের একটা বিজনেস প্রোটোকল। তো আমি আশা করব আপনারা একটু সচেতন হবেন এই ব্যাপারগুলোতে। এবং ভারতে যদি আমরা না যাই আমাদের মানুষ মারা যাবে না, কিন্তু ভারতেরই ক্ষতি হচ্ছে। আপনারা হয়তো বা অনেক নিউজ দেখেছেন রিসেন্টলি, বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম। জিনিস আমি সচ্চা বলছি দাদা, সকালবেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। এই নিউজগুলোতে কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে বাংলাদেশের মানুষজন ভারতে না গেলে বাংলাদেশের মানুষজনের তেমন ক্ষতি নয়, কিন্তু ভারতের মানুষেরই ক্ষতি হচ্ছে বেশি। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা নিজের দেশকে শক্তিশালী করুন, নিজের দেশের স্বাস্থ্যসেবা যেন উন্নত হয় সেজন্য সবাই চেষ্টা করুন, একতাবদ্ধ হন, যেন নিজের দেশের ভিতরে আপনারা সব ধরনের চিকিৎসা সেবা পান। বাংলাদেশকে নিজেরাই আমরা উন্নত করি সবাই মিলে, আমি সবার কাছে এই অনুরোধই রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি আপনাদেরকে আগামী পর্বে দেখানোর চেষ্টা করব। রিসেন্টলি বাংলাদেশ থেকে কিন্তু 5 জন পেশেন্ট চায়নাতে আসতেছেন, যারা ভারত সহ বিভিন্ন দেশে ট্রিটমেন্ট নিয়ে অভ্যস্ত। আমি আসলে চেষ্টা করব তাদের একটা ছোট্ট সাক্ষাৎকার আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তারা যদি রাজি থাকেন আমি তাদের অভিমত আপনাদের সামনে তুলে ধরব, তাদের কি মতামত চায়নাতে ট্রিটমেন্ট নিয়ে এবং চায়নার খরচ সম্পর্কে তাদের কি মতামত, সমস্ত কিছু আমি আপনাদের সামনে ডিটেলসে তুলে ধরব। আশা করি তখন আপনারা আরও বেশি ভালোভাবে জানতে পারবেন চীন সম্পর্কে। ভারত থেকে চায়নার ট্রিটমেন্ট অনেক ভালো এবং খরচ অনেক কম। শুধুমাত্র আপনারা জানেন না যে কিভাবে আসতে হয়, কিভাবে ডাক্তারদেরকে ম্যানেজ করতে হয়, এই ব্যাপারগুলো না জানার কারণে আপনারা চীনে আসতেছেন না, শুধুমাত্র ভারতে যাচ্ছেন। কিন্তু ভারত এইটার সুযোগ নিয়ে আপনাদেরকে সবাইকে ধোঁকা দিচ্ছে। এই ব্যাপারগুলো আপনাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। আর আমি সবসময় আপনাদেরকে এনকারেজ করে থাকি বাংলাদেশি ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আশা করি আপনারা বাংলাদেশি চিকিৎসা নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।